আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে এইচএসসি লেভেলে যে কেমিস্ট্রি অধ্যায় আছে সেই অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম। সেই কেমিস্ট্রির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে পর্যায়ভিত্তিক ধর্ম, সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই চ্যাপ্টারে আমরা দেখার চেষ্টা করব যে পর্যায় সারণীর শুরু থেকে অর্থাৎ বিজ্ঞানীগুলো কী কী মতবাদ দিয়েছে, বর্তমানে যে পর্যায় সারণীটা আছে এটা কোন কোন বিজ্ঞানীর কী কী মতবাদের উপর বেস করে তৈরি করা হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে চেষ্টা করব। এছাড়া আমরা জানার চেষ্টা করব কি যে এই পর্যায় সারণীগুলোতে যে মৌলগুলো আছে, বিশেষ করে আমাদের যে 36টা মৌলগুলো আছে সেই 36টা মৌল আমরা কীভাবে পড়বো, বা এই মৌলগুলো যে পারমাণবিক সংখ্যাগুলো অনেক সময় আমরা মুখস্থ করি, জিঙ্ক, কপার, নিকেল, টাইটানিয়ামের যে পারমাণবিক সংখ্যাগুলো আমরা মুখস্থ করি, এগুলো আসলে কিভাবে টেকনিক বা কিছু কিছু লজিক খাটে কীভাবে বের করা যায় সেটা নিয়ে বিস্তারিত দেখা যাবে। তবে চলো দেরি না করে আজকে আমরা পর্যায় সারণীর প্রথম লেকচারটা শুরু করি এবং তোমাদের সাথে আমি আছি রাসেল আহমেদ। আজকে তোমাদের সামনে এই চ্যাপ্টারের প্রথম লেকচারটা নিয়ে আলোচনা করা হবে। তো আজকে আমাদের টপিক হলো পর্যায় সারণী। পর্যায় সারণী, এই পর্যায় সারণীর যে প্রথম লেকচার L1 অর্থাৎ লেকচার 1, এই লেকচারে আমরা কী কী দেখব? একটা পর্যায় সারণীর যে বেস অর্থাৎ যে পর্যায় সারণীগুলো বিজ্ঞানী কীভাবে দিয়েছিল। তো প্রথমে পর্যায় সারণী যে শুরুর দিকে অর্থাৎ অনেক বিজ্ঞানী অনেক রকম পর্যায় সারণীর তত্ত্বগুলো দিয়েছে। লুথার মেয়র ছিল, মেন্ডেলিভ ছিল, হেনরি মসলে ছিল, পরবর্তীতে বোর আসলো। এই বিজ্ঞানীগুলো কীভাবে দিয়েছে? প্রথমে লুথার মেয়র ছিল, তারা এক ধরনের মতবাদ দিয়েছে, সেগুলো টিকে নাই, সেগুলোকে বাস্তবভাবে রূপ দেওয়া যায় নাই, সেগুলো বাতিল হয়ে গেছে। পরবর্তীতে মেন্ডেলিভ আসলো। মেন্ডেলিভ এসে কী করলো? মেন্ডেলিভ এসে তার যে মতবাদ অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেলিভ যে মতবাদ দিয়ে পর্যায় সারণীটা তৈরি করেছিল সেটা হলো মাস অর্থাৎ ওজন, একটা পরমাণুর যে ভরটা আছে সেই ভর দিয়ে তৈরি করেছিল। তাহলে প্রথম যে টপিকটা বের হবে অর্থাৎ মেন্ডেলিভ যে টপিকের উপর বেস করে অর্থাৎ যে গবেষণার উপর বেস করে সে পর্যায় সারণীটা তৈরি করতে চেয়েছিল সেটা হলো মৌলের ভর। অর্থাৎ এই যে মৌলের যে ভর আছে এই ভরের উপর বেস করে সে একটা পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করছে। এটা নিয়ে সে পর্যায় সারণী তৈরি করেছে, বাট যখন গবেষণার ক্ষেত্রে কালের বিবর্তনে তখন এই মৌলের যে ভর ছিল এটা দিয়ে সাজাতে যেয়ে দেখা যাচ্ছে যে পর্যায় সারণী কিছু কিছু মৌল নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে পর্যায় সারণীতে ব্যতিক্রম মৌল আছে বা একটা ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো একটা আরেকটা থেকে আলাদা। তো এখানে এসে মৌলের ভরের উপর ভিত্তি করে যখন পর্যায় সারণী সাজাতে গেছে তখন দেখা যাচ্ছে যে এই মেন্ডেলিভের যে ভরের তত্ত্ব এটা অনেকটাই বাস্তব রূপ দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে পরবর্তীতে মেন্ডেলিভের পরে গ্রহণযোগ্যতা নিয়ে যে পরমাণু মডেলটা তৈরি করেছে সেটা হলো হেনরি মসলে। এই হেনরি মসলে এসে কি তত্ত্ব দিল? হেনরি মসলে এসে সে কিছুই করে না, শুধুমাত্র পরমাণু যেগুলো ছিল সেগুলোকে এক্স রে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করলো। অর্থাৎ হেনরি মসলে এসে এক্স রে রশ্মির মাধ্যমে সে পরীক্ষা করলো এবং পরীক্ষা করে সে দেখলো যে এখান থেকে কিছু ধরনের যে তরঙ্গ, অর্থাৎ আমরা জানি যে একটা পরমাণু নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে এবং সেখান থেকে বিকিরণ করে, অর্থাৎ বিকিরিত রশ্মি এটা তো তরঙ্গ আকারে বের হয়। তো হেনরি মসলে দেখলো এক্স রে রশ্মির মাধ্যমে পরীক্ষা করে দেখলো যে মৌলগুলো তাদের কিছু কিছু পরিমাণ তরঙ্গ বিকিরিত করে দেয়। এই তরঙ্গের আবার কিছু কিছু ফ্রিকোয়েন্সি থাকে, অর্থাৎ প্রত্যেকটা তরঙ্গের একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সিটা সে পরীক্ষা করে দেখলো যে একটা মৌলে যে ফ্রিকোয়েন্সি বের হয় সেই ফ্রিকোয়েন্সির রুট সমানুপাতিক সেই মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ জেডের সাথে সমানুপাতিক। এটা ছিল হেনরি মসলের তত্ত্ব। অর্থাৎ সে যখন গবেষণা করলো এক্স রে রশ্মিতে তখন সে কী দেখলো? মৌল থেকে যে তরঙ্গ বের হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি তার রুট ওভার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ জেডের সাথে তার ফ্রিকোয়েন্সি রুটের সমানুপাতিক সম্পর্ক। এটা ছিল হেনরি মসলে। তো এটা যখন সে তোকে দেখলো যেহেতু পারমাণবিক সংখ্যা, পরবর্তীতে ছিল ভরেরটা ক্যান্সেল হয়ে গেল, তখন সে কি আসলো? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করলো। এই যে পারমাণবিক সংখ্যার উপরে সে বেস করে সাজাতে চাইলো, এর সাথে পরবর্তীতে হেনরি মসলের এই গবেষণার পরে এর সঙ্গে অ্যাড হয়েছে বিজ্ঞানী বোর। তোমরা বই খুললে দেখতে পাবে বিজ্ঞানী বোর। এই বিজ্ঞানী বোর এসে কী করলো? বিজ্ঞানী বোর এসে শুধুমাত্র হেনরি মসলের যে তত্ত্বটা ছিল এটার সঙ্গে কিছু এডিট এবং তার কিছু মতবাদগুলোকে পরিবর্তন করে সে নতুন আরেকটা পর্যায় সারণীর যে মডেলটা প্রয়োগ করলো সেটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল।
লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। অর্থাৎ এই যে বোর পরমাণু মডেলে আধুনিক পর্যায় সারণী বা লং ফর্ম অফ যে পিরিয়ডিক টেবিলটা পড়ল, এটাই বর্তমানে আমরা যে পর্যায় সারণীটা আছে এটা আসে। তবে এই হেনরি মোসলের কাছ থেকে যে পারমাণবিক যে সংখ্যার উপর বেস করে সে যে একটা গবেষণা বের করলো, এই গবেষণার উপর ভিত্তি করে সে বোর পরমাণু মডেল এবং মোসলের এই যে বর্তমানে যে আমাদের পর্যায় সারণী আছে এটার উপর বেস করে তৈরি করা হয়েছে। অর্থাৎ মেন্ডেলিভ দিল, হেনরি মোসলে আসলো এবং পরবর্তীতে সে বোর এসে দিল আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীর যে সূত্রটা আছে এখান থেকে যদি আমি বেসিক কিছু থিম লিখতে চাই যে আধুনিক পর্যায় সারণী আসলে আমাদের কি বলতে চাচ্ছে, এখান থেকে তোমরা কি জানতে পারবে। এই আধুনিক পর্যায় সারণীতে বলা হচ্ছে যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে এটার যে ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো আছে সেটা নির্দিষ্ট পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ যদি আমি শর্টকাটে লিখতে চাই তাহলে এটা আসবে ভৌত ও রাসায়নিক ধর্ম নির্দিষ্ট পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ একটা মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আছে এটা নির্দিষ্ট পর্যায়ক্রমে কী হবে আবর্তিত হবে। অর্থাৎ পর্যায় বলতে নির্দিষ্ট পিরিয়ড, নির্দিষ্ট টাইম পরপর সেটা কী হবে আবর্তিত হবে। তুমি পর্যায় সারণীতে খেয়াল করে দেখো এই যে পর্যায়ক্রমে যে আবর্তিত হয় এটা কথাটার কী মিনিং আসতেছে, পর্যায়ক্রমে আবর্তিত হয় বলতে বোঝানো হচ্ছে তুমি যদি পর্যায় সারণী দেখো এটা হলো আমাদের 1 নম্বর এবং এখান থেকে 18 নম্বর পর্যন্ত আসো। তো এটা যদি আমি 1 ধরি, এটা যদি আমি 18 ধরি, এইভাবে যখন তুমি সাজাতে সাজাতে 18 পর্যন্ত আসবে, দেন এখান থেকে আবার ব্যাক করে এখানে আসবা, এখান থেকে আবার সাজাতে সাজাতে এখানে আসবে। এই যে পর্যায় অর্থাৎ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত যাবে। এই 18তে এসে এখানে তুমি হিলিয়াম দিলে, হিলিয়ামের পর এখানে আসবে কি নিয়ন, নিয়নের 10-এর পর এখানে চলে যাবে সোডিয়ামে। অর্থাৎ এখানে যখন তুমি সোডিয়াম অ্যাড করবে এখান থেকে আবার সাজানোর পরে যখন এখানে আসবে তুমি এখানে কি অ্যাড হচ্ছে আর্গন। এই যে আর্গনের পর এখানে যে তুমি আবার যে পটাশিয়ামটা অ্যাড করবে, অর্থাৎ এই যে দেখো সোডিয়ামের ধর্ম পটাশিয়ামের ধর্ম দুটা পরস্পর কিন্তু সেম, অর্থাৎ এগুলো তীব্র ক্ষারধর্মী এবং তাদের জারণ মান কি +1। তো এই যে দেখো তুমি 1 2 3 4 5 6 এই যে মাঝখানে অনেকগুলো পিরিয়ড কাজ করছে, 1 2 2 3 4 5 6 এইভাবে চলে গেছে 18 পর্যন্ত, এখানে 17 এটা 18 পর্যন্ত। তাহলে এই যে 17 অর্থাৎ এই এতগুলো সময় পর আবার তুমি রিপিট করে এখানে আসছো, অর্থাৎ এই যে বারবার এই গ্রুপ 1-এর মৌলগুলো ধর্মগুলো বারবার কি হচ্ছে রিপিট হতে। অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্ম নির্দিষ্ট পর্যায়ক্রমে এই যে নির্দিষ্ট সময় পর তুমি 18 পর যে একে অ্যাড করেছো, অর্থাৎ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় পর পর আবর্তিত, অর্থাৎ তুমি বারবার ঘুরে ঘুরে ওখানে যাচ্ছ। তো পর্যায়ক্রমে এখানে কী হবে আবর্তিত হবে। এই যে সোডিয়াম পটাশিয়াম এরপরে যতগুলো গ্রুপ 1-এর মৌলগুলো আছে এই নির্দিষ্ট সময় পর পর 1 2 3 17 18 ফিল আপ হবে, দেন আবার এখানে চলে যাবে। এই যে নির্দিষ্ট পর্যায়ক্রমে কী হচ্ছে এটা আবর্তিত হচ্ছে। এটাই হলো এই ভৌত রাসায়নিক ধর্ম, অর্থাৎ এই আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। অর্থাৎ পারমাণবিক সংখ্যাতে সাজাতে হবে এবং তাদের রাসায়নিক এবং ভৌত যে ধর্মগুলো আছে সেটা পর্যায়ক্রমে কী হবে আবর্তিত হবে। তো আসো আমরা এখন এই যে বোর যে পরমাণু মডেল, অর্থাৎ এই যে এখান থেকে আধুনিক পর্যায় সারণী যেটা দিল হেনরি মোসলে এবং বোর, এই দুটাকে কম্বিনেশন করে আমরা একটা পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করি এবং দেখি যে এখান থেকে মৌলগুলোকে কিভাবে সেট আপ করা যায় এবং সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যাগুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, আধুনিক যে পর্যায় সারণী ছিল সেই আধুনিক পর্যায় সারণী ভিত্তি করে আমরা একটা পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করি। তো আমরা পর্যায় সারণীতে জানি গ্রুপ বাম থেকে শুরু করে ডান পর্যন্ত 18টা কী করব গ্রুপ তৈরি করব এবং উপরে থেকে নিচের দিকে আপ এবং ডাউন এটা আমরা কী করব 7টা করে পর্যায় তৈরি করব। তাহলে আমরা তৈরি করার চেষ্টা করি। দেখো এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো আমাদের এখানে 18টা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা কি করব এখান থেকে পর্যায়গুলো তৈরি করার চেষ্টা করি। দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের 7টা পর্যায় তৈরি হয়ে গেছে। দেখো
1 2 3 4 5 6 7, আমাদের 7টা। এটা আমাদের 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 নম্বর পর্যায়। 1 নম্বরের পর্যায়ের ক্ষেত্রে কি আসে দেখো, এটা আমাদের গ্রুপ 1, এটা গ্রুপ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এটা হলো আমাদের লাস্ট গ্রুপ 18 নম্বর গ্রুপ। তাহলে এই যে দেখো 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আমাদের তৈরি হলো। এখন এটার কাজ কি, আমাদের মৌলগুলো বিন্যস্ত করা। অর্থাৎ মৌলগুলো কীভাবে বিন্যাস হবে দেখো, এই যে মৌলগুলো আছে, অর্থাৎ তুমি হাইড্রোজেন থেকে শুরু করে বাকি যে মৌলগুলো আছে এগুলো যে অ্যাড করবে, এটা কিভাবে অ্যাড হচ্ছে দেখো। আমরা জানি গ্রুপ 1-এর প্রথম যে মৌলটা আছে অর্থাৎ আমাদের পর্যায় সারণী, সেটা হলো হাইড্রোজেন। সেটা হলো কি, হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন অ্যাড করলাম, আমরা জানি 18-র এখানে শুরু হয় কি, হেলিয়ামে। হাইড্রোজেন এবং হেলিয়াম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। হাইড্রোজেনের পর কি তৈরি করে, লিথিয়াম, বেরিয়াম। তারপরে সরাসরি এখান থেকে ছেড়ে দিয়ে কোথায় আসবে, 13 নম্বর গ্রুপে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরে কি হবে, নিয়নের পর এখান থেকে শুরু হয় সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পর আবার চলে আসবে কোথায়, 13 নম্বর গ্রুপে, অর্থাৎ এখানে আছে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরপরে কি আসবে, আর্গনের পরে, আর্গনের পরে এখান থেকে শুরু হবে আবার কি, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পর আবার কি 13তে আসবে, না 13তে আসবে না। ক্যালসিয়ামের পর কি তৈরি হবে, স্ক্যান্ডেনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডেনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। তারপরে কি আসবে, ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। জিঙ্কের পর কি আসবে, জার্মেনিয়াম। তারপরে কি আসবে, আর্সেনিক, তারপরে সেলুনিয়াম, তারপরে ব্রোমিয়াম, তারপরে ক্রিপ্টন। অর্থাৎ আমাদের যতটুকু দরকার ছিল এই দরকারি মৌলগুলো এখানেই শেষ, অর্থাৎ আমাদের এর বাহিরে আর কোনো দরকার নেই। এই যে দেখো আমরা শুরু করেছি 1 থেকে শুরু করে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে, 1 থেকে শুরু করে যে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে সবগুলোই আমরা এঁকে ফেলেছি। এই 1 থেকে হিলিয়াম এবং 1 থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত 36, এই প্রত্যেকটা মৌলকে এখন আমরা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা আকারে আমরা সাজানোর চেষ্টা করব। অর্থাৎ 1 থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত আমরা লিখলাম, কিন্তু এটা পারমাণবিক সংখ্যা এখন আমাদের লেখা হয় নাই। এই পারমাণবিক সংখ্যাগুলো কীভাবে আসে সেটা একটু দেখব। দেখো আমরা এই যে মোটামুটি 36 পর্যন্ত অর্থাৎ ক্রিপ্টন পর্যন্তই আমাদের দরকার হয়, এর বাইরে দরকার হয় না। এই মৌলগুলো আমরা জানি যে এগুলোকে অ্যাড করা যায়, অর্থাৎ এখানে আরও মৌল আছে এবং আমাদের লাস্টে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যে মৌলগুলো আছে সেটা আমরা এখানে অ্যাড করি না। এটা হলো পর্যায় সারণীর লাস্টে থাকে, এখানে 57 থেকে 71, 89 থেকে 103। এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে এইভাবেই তৈরি করা হয়। অর্থাৎ এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যে মৌলগুলো আছে এটা সাধারণত আমাদের পর্যায় সারণীর নিচে যে অবস্থান সেই নিচে অবস্থানে অ্যাড করা আছে। তো এই যে পর্যায় সারণীটা তৈরি করলাম, এখন আমাদের কাজ হলো যে এই পর্যায় সারণীগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে আমরা এখানে পারমাণবিক সংখ্যা দিয়ে সাজাবো। অর্থাৎ এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে দেখো, যদি আমরা পর্যায় সারণী সুন্দর করে তৈরি করতে চাই তাহলে পর্যায় সারণীটা কেমন তৈরি হবে, পর্যায় সারণী তৈরি হবে এমন। আমাদের এই মৌলগুলো দরকার নেই, যদি আমি এগুলো একটু মুছে দিই তাহলে আমাদের অরিজিনাল যে পর্যায় সারণীটা আছে এই পর্যায় সারণীর মতো তৈরি হয়ে যাবে। তাহলে পর্যায় সারণীটা আমাদের দেখতেও অনেকটা সুন্দর হবে এবং আমরা ক্যালকুলেশন করব এখানে যে প্রত্যেকটা মৌলের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কিভাবে বসানো যায়। দেখো এই যে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম যে মৌলগুলো আছে এগুলোর পারমাণবিক সংখ্যা কত, আমরা এটা কিভাবে বের করব যে পারমাণবিক সংখ্যাগুলো কি আছে। এটার জন্য আমরা কিছু ম্যাজিক নাম্বার, অর্থাৎ যে মৌলগুলো যে সাজানোর জন্য অর্থাৎ এদের নাম্বার বের করার জন্য যা দরকার আছে সেটা দেখো। প্রথমে লেখা আছে ম্যাজিক নাম্বার। এটা আছে ম্যাজিক নাম্বার।
এই ম্যাজিক নাম্বারটা কীভাবে কাজ করবে দেখো, এটা হলো গ্রুপ 1, এটা গ্রুপ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই যে মৌল আমাদের গ্রুপগুলো তৈরি হয়ে গেছে। এখন এই ম্যাজিক নাম্বারটা কোন গ্রুপের ক্ষেত্রে, আমরা তো গ্রুপ ধরে ধরে পারমাণবিক সংখ্যাগুলো বের করবো, তাহলে কোন গ্রুপের ক্ষেত্রে এই ম্যাজিক নাম্বারটা কাজ করবে? ম্যাজিক নাম্বার কাজ করবে হলো গ্রুপ 1 ও 18 নম্বর গ্রুপের ক্ষেত্রে, 1 এবং 18 ক্ষেত্রে। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এই ম্যাজিক নাম্বারটা কিভাবে কাজ করতেছে এবার দেখো, 2,8, 8, 18, 18, 36, অর্থাৎ 2,8, 8, 18, 18, অর্থাৎ 2, 8, 8, 18, 18, এই যে ম্যাজিক নাম্বারটা আছে এটা দিয়ে আমরা বের করব গ্রুপ 1 এবং 18-র পারমাণবিক সংখ্যাগুলো। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি এটা পারমাণবিক সংখ্যা কত? 1। 1-এর সঙ্গে যখন আমরা 2 যোগ করব তখন লিথিয়ামের বের হবে কত? 3। এবার 3-এর সাথে যখন 8 যোগ করব তখন সোডিয়ামের বের হবে কত? 11। এবার দেখো 11-র সাথে যদি আবার পরবর্তী 8 যোগ করি তাহলে বের হবে আমাদের 19। আমাদের এতটুকুই লিখেছি, আমরা এতটুকুই বের করবো। তোমরা চাইলে এই 19-এর সাথে পরবর্তীতে 18 যোগ করে পরবর্তীটা বের করে দিতে পারবে। তো এই যে দেখো 1, 3, 11, 8, 19, অর্থাৎ 1-এর সঙ্গে 2 যোগ করে 3 হলো, 3-এর সঙ্গে 8 যোগ করে 11 হলো, 11-এর সঙ্গে 8 যোগ করে 19 আসলো। অর্থাৎ এই ম্যাজিক নাম্বারটা কাজ করবে শুধুমাত্র গ্রুপ 1 এবং গ্রুপ 18 ক্ষেত্রে। গ্রুপ 18 ক্ষেত্রে কীভাবে হয় দেখো, শুরুতে কি আছে? 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, এটা আমরা জানি। এবার 2-এর সাথে তুমি 8 যোগ করো, কত হলো? 10। নিয়নের 10, এটাও আমরা জানি। 10-এর সঙ্গে 8 যোগ করো, 8 গুণে কত? 18। 18-র সঙ্গে 8 যোগ করো, 18-র সঙ্গে 18 যোগ করো, কত আসবে? 36। অর্থাৎ এই যে হিলিয়ামের 2 লিখলে এবং তার সঙ্গে 10 যোগ করে কত হলো? 10 হলো। 10-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 18। 18-র সঙ্গে 18 যোগ করলে কত আসে? 36। অর্থাৎ এই যে ম্যাজিক নাম্বারটা আছে, এই ম্যাজিক নাম্বারটা শুধুমাত্র তুমি গ্রুপ 1 এবং গ্রুপ 18-র ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এই পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এটা বের করার জন্য। এরপরে দেখো আমাদের বাকি যে গ্রুপগুলো আছে সেগুলোতে কীভাবে বের করা যায়। এরপরে যে ম্যাজিক নাম্বারটা দেখব, এরপরে ম্যাজিক নাম্বারটা দেখব এরপরে ম্যাজিক নাম্বারটা হলো গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত কি কি ম্যাজিক নাম্বার আসবে এখান থেকে একটু খেয়াল করো। 8, 18, 18, 36, 8, 18, 18, 36, এটা কার ক্ষেত্রে আসবে? শুধুমাত্র গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত। কিভাবে কাজ করতেছে একটু খেয়াল করো। আমরা জানি এটা 3, 3-এর পরে বেরিলিয়ামের কত? 4, 4-এর পরে এটা কত আছে? 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, তারপরে কত? 8, তারপর 9, তারপরে 10। এই যে দেখো 5, অর্থাৎ বোরনে যে 5 বের হলো, এই 5-এর সঙ্গে তুমি 8 যোগ করো, কত হয়? 13। এবার 13-এর সঙ্গে 18 যোগ করো, কত আসে? 31। এবার আসি পরেরটাতে, 6-এর সঙ্গে 8 যোগ করো, কত আসবে? 14। 14-এর সঙ্গে 18 যোগ করো, কত আসবে? 32। এবার দেখো 7-এর সাথে 8 যোগ করো, কত আসবে? 15। 15-এর সাথে 18 যোগ করো, কত আসবে? 33। এবার 8-এর সঙ্গে 8 যোগ করো, কত আসবে? 16। 16-এর সঙ্গে 18 যোগ করলে 34। এবার 34 তো গেল, এখানে 9-এর সঙ্গে 8 যোগ করো, কত আসবে? 17। 17-এর সঙ্গে 18 যোগ করলে কত আসবে? 35। এবার দেখো 18, 36, এখানে তো মিলে গেছে, 35-এর পরে 36। আমরা 13 থেকে শুরু করে 35। তোমরা যদি এর নিচে যদি যোগ করতে চাও তাহলে এই যে দেখো 31-এর সঙ্গে কত যোগ করবে? 18 যোগ করবা, তাহলে বের হয়ে যাবে। এই দুটো যোগ করো, তাহলে পরবর্তীটা 18-র সঙ্গে পরবর্তীতে যেটা বের হবে সেটা, যেমন 32-এর সঙ্গে প্লাস করে দিবা 18, তাহলে রেজাল্ট আসবে এই ঘরেরটা। তারপরে দেখো 33-এর সঙ্গে 18 যোগ করে দিবা, তাহলে এটা বের হবে পরেরটা। তারপরে 34-এর সাথে আবার 18 যোগ করে দিবা, তারপরে বের হবে এটা। তারপরে দেখো 35-এর সঙ্গে 18 যোগ করে দিবা, পরবর্তীটা বের হবে। আবার এখানে 36-এর পরে আবার যোগ করে দিবা, 36-এর পরে আবার যোগ করে দেবা। তো এইভাবে আমরা পরবর্তী ডিজিটের যে মৌলগুলো আছে, ঘরগুলো আছে, এই ঘরের গ্রুপের মৌলগুলো আমরা বের করে দিতে পারি। দেখো এখানে আমি শেষ করেছিলাম 19-এ, অর্থাৎ 11-র পরে এখানে তো শুরু হয় কত? 12, এটা স্বাভাবিক। 19-এর পরে কি হবে? এখানে 20। 20-এর পরে এখানে কি আসবে? 21। স্ক্যান্ডেনিয়ামে 21। তারপরে আমরা জানি টাইটানিয়ামের 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, ম্যাঙ্গানিজের 25, আয়রনের 26,
কোবাল্টের 27, নিকেলের 28, কপারের 29 এবং জিঙ্কের 30। এই যে দেখো আমরা অর্থাৎ 1 থেকে শুরু করে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা আমরা কিছু ম্যাজিক্যাল যে নাম্বারগুলো আছে অর্থাৎ ম্যাজিক যে নাম্বারগুলো আছে সেই ম্যাজিক নাম্বারের সাথে বের করতে পারবো। অর্থাৎ 1 থেকে শুরু করে আমরা 36 পর্যন্ত মুখস্থ না করেও ম্যাজিক নাম্বারের সাথে আমরা যে কোনো গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো সহজেই বের করতে পারবো। এখন দেখো এখানে কিছু ব্লক আকারে ভাগ করা আছে, অর্থাৎ আমরা ম্যাজিক নাম্বার তো বের করলাম, পাশাপাশি আমরা পর্যায় সারণীতে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যাগুলোও সেট করে নিলাম। এখন কাজ হলো যে এখানে ব্লক আকারে ভাগ করা আছে। আমরা জানি পর্যায় সারণীতে 4টা ব্লক আছে, SPDF 4টা ব্লকে ভাগ করা আছে। তো SPDF এর ক্ষেত্রে আমরা তো জানি F ব্লক সবসময় নিচে থাকে, এটা হলো F ব্লকের সদস্য। আমরা জানি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যেটা আছে সেটা F ব্লকের সদস্য। তাহলে এই উপরের দিকে অর্থাৎ SPDF যে ব্লকগুলো আছে 3টা, এটা কিভাবে কাজ করতে সেটা একটু দেখি। আমরা সাধারণত এখানে একটু খেয়াল করব। প্রথমে আসবে দেখো S ব্লক। S ব্লক মৌলগুলো কী কী হতে পারে? S ব্লকের ক্ষেত্রে গ্রুপ 1 ও গ্রুপ 2 এর মৌলগুলো, 1 এবং 2 এর মৌলগুলো, এটা হলো আমাদের S ব্লক মৌল। S ব্লক মৌলের পরে যেটা আসবে, তাহলে এখানে দেখো গ্রুপ 1 এবং 2 এটা কি S ব্লক, এটা S ব্লক মৌল আমাদের। তারপরে কি আসবে? P ব্লক মৌল। তাহলে P ব্লক মৌলটা কি আসবে? P ব্লক মৌলের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ 17 থেকে 18 পর্যন্ত যেটা আছে এটা হলো আমাদের S ব্লক এর মৌলগুলো, এটা আমাদের S ব্লক মৌল, P ব্লক মৌল। তাহলে এখানে 13 থেকে শুরু করে, সরি আমি একটু ভুল লিখে ফেলেছি, এখানে হলো 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। তাহলে এই 13 থেকে শুরু করে এতটুকু আমাদের কি আসবে? P ব্লক। এগুলো হলো P ব্লক মৌল। কিভাবে P ব্লক কিভাবে S ব্লক হচ্ছে সেটা বিস্তারিত দেখবো, বাট এগুলো হলো আমাদের সাধারণত আমরা জানি এগুলো P ব্লক মৌল। তো মাঝখানের S এবং P এর মাঝে যেটা থাকলো অর্থাৎ এই ডিউরেশন থেকে এই ডিউরেশন পর্যন্ত যেটা আসবে সেটা আমাদের D ব্লক মৌল। সেই D ব্লক মৌলগুলো কোথায় থেকে আসলো দেখো, যদি আমরা লিখতে চাই D ব্লক মৌলগুলো কি আসবে? 3 থেকে শুরু করে, দেখো 2 এ শেষ হয়েছে, 3 থেকে শুরু করে আমাদের 12 পর্যন্ত, অর্থাৎ গ্রুপ 3 থেকে শুরু করে 12 এর মৌলগুলো, এগুলো আমাদের D ব্লক মৌল। কিভাবে P ব্লক হলো, কিভাবে S হলো, কিভাবে P হলো, কিভাবে D হলো, এগুলো সবগুলো আমরা বিস্তারিত দেখব যে আসলে এই মৌলগুলোকে আমরা কেন P ব্লক বলতেছি বা কেন D ব্লক বলতেছি, এগুলোকে বলার কারণটা কি। আমরা সাধারণত জানি যে একটা মৌলগুলোকে আইডেন্টিফাই করার জন্য সাধারণত ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হয়। তো ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমরা সাধারণত মৌলের যে পারমাণবিক সংখ্যাগুলো আছে সেগুলো তো বের করলাম, পারমাণবিক সংখ্যাও বের করা হয়ে গেছে। তো পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা কি করব যে ইলেকট্রন বিন্যাস করব এবং ইলেকট্রন বিন্যাস করে দেখব যে আসলে এটা কিভাবে আমাদের পরিবর্তন হচ্ছে। প্রথমে যদি আমরা S ব্লক ধরি, S ব্লকের যে সাধারণ বৈশিষ্ট্য আছে অর্থাৎ S ব্লকের যদি আমি ইলেকট্রন কনফিগারেশন দেখার চেষ্টা করি, ইলেকট্রন কনফিগারেশন বেসিক কনসেপ্ট কি আসবে? বেসিক কনসেপ্ট আসবে ns1-2, অর্থাৎ ns 1 থেকে 2 পর্যন্ত যে ইলেকট্রন কনফিগারেশন আছে সেটা হবে ns 1 থেকে 2। তুমি S ব্লকের যে কোনো একটা মৌল নেওয়া যাক। দেখো S ব্লকের ক্ষেত্রে আমি যদি সোডিয়ামের কথাই চিন্তা করি, সোডিয়ামের 11 ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ দেখো ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ সোডিয়ামের 11তম ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গেছে? এই যে দেখো S উপশক্তি স্তরে, অর্থাৎ যে শেষের যে ইলেকট্রনটা আছে সেটা সাধারণত S উপশক্তি স্তরে প্রবেশ করেছে। তাই সাধারণত আমরা বলতেছি যে এটাকে বলা হয় S ব্লক মৌল। কিভাবে? S এর ভিতরে 1 থেকে 2 অর্থাৎ এর ভিতরে ইলেকট্রন কনফিগারেশন থাকতে পারে। এখানে সোডিয়ামের ক্ষেত্রে ns1 আছে। যদি আমরা ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি কি আসবে? 1s2 2s2 2p6 3s2। এই যে দেখো তুমি খেয়াল করে দেখো ns2, অর্থাৎ
এন এর মান তো 3 এখানে থাকবে, এস এর মান 1 থেকে 2, সোডিয়ামের ক্ষেত্রে 1 এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2। যেহেতু এদের ইলেকট্রনটা এস ব্লকে চলে গেছে অর্থাৎ এস অরবিটালে চলে আসছে, তাই সাধারণত এদের বলা হচ্ছে এস ব্লক মৌল। তুমি সাধারণত ইলেকট্রন কনফিগারেশন করে দেখবে 1 এবং 2 এর যতগুলো মৌল আছে, পটাশিয়াম বলো ক্যালসিয়াম বলো, সবগুলোর কনফিগারেশনে দেখবে যে 1টা থেকে 2টা করে ইলেকট্রন আছে এবং সেই ইলেকট্রনটা কোথায় গেছে, আমাদের এস উপস্তরে পৌঁছাইছে, তাই আমরা বলতেছি যে এটাকে এস ব্লক মৌল। এরপরে যদি আমরা আসি পি ব্লক মৌলের ক্ষেত্রে, ডি ব্লকটাকে একটু পরে যাচ্ছি কারণ এর এক্সেপশন কিছু কিছু জিনিস দেখায়, তাই আমরা সবার আগে দেখব পি ব্লকের ক্ষেত্রে। পি ব্লকের ক্ষেত্রে তুমি চিন্তা করো, অর্থাৎ ইলেকট্রন সর্বশেষ যে উপশক্তি স্তরে প্রবেশ করে ইলেকট্রন সর্বশেষ যে উপশক্তি স্তরে প্রবেশ করে সেটাই হবে তাদের কি ব্লক নির্ধারণ করবে। তাহলে তুমি খেয়াল করো 13 থেকে 18 পর্যন্ত যে কোনো মৌল নেন, আমি নিলাম অ্যালুমিনিয়াম, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, 10 হয়ে গেছে আমার। তারপরে কি আসবে 3s2, তাহলে 10 আর 2 12, 3p1। দেখো 6 আর 4 10 2 12 আসে কত হলো 13। এই যে দেখো আমার 13টা ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, দেখো ইলেকট্রন সর্বশেষ যে উপশক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ তুমি 13তম ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে, এই যে 13তম ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা প্রবেশ করেছে আমার পি উপস্তরে, অর্থাৎ এই যে পিতে যে একটা ইলেকট্রন ছিল এটাই 13তম ইলেকট্রন, এটা যেহেতু আমাদের পি উপস্তরে পৌঁছাইছে তাই আমরা বলতেছি এটা সাধারণত পি ব্লক মৌল। তাহলে এই যে পি ব্লক যে আছে এটার বেসিক ইলেকট্রন কনফিগারেশন কি আসবে, বেসিক ইলেকট্রন কনফিগারেশন আসবে NH2 NP1 - 6। এটা মাথায় রাখো, এগুলো সাধারণত এমসিকিউ এর জন্য আসে, NH2 NP1 - 6। দেখো NH2 আমরা তো এই যে সমশক্তির অরবিটাল NH2 এটা তো পূরণ হয়ে গেছে, কিন্তু NP অর্থাৎ এই যে 3p এর উপরে যে 1 থেকে 6 এর ভিতরে প্রবেশ করবে ইলেকট্রন, 1 থেকে 6 এর ভিতরে এখানে আছে একটা ইলেকট্রন। তাহলে এটা আমরা সাধারণত যে উপশক্তি স্তরে পৌঁছাই সর্বশেষ ইলেকট্রন সেটাই হলো আমাদের ব্লক নির্ধারণ করে। তাহলে এটা আমাদের পি ব্লক মৌল। তুমি এরপরে যে কোনো একটা মৌল নিতে পারো, আমরা নিতে পারি ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p কত আসবে 3। এই যে দেখো 10 3 13 আর 2 15, অর্থাৎ এই যে দেখো ইলেকট্রন কনফিগারেশনটা খেয়াল করে দেখো এই এতটুকু NS2 NP1 - 6 NP1 - 6, এখানে 1 - 6 বলতে আমরা বোঝানো হচ্ছে NP কত হয়েছে এখানে 3 হয়ে গেছে। অর্থাৎ এই যে 15তম যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা আমার প্রবেশ করেছে কোথায়, পি উপশক্তি স্তরে, তাই এটা সাধারণত বলা হচ্ছে পি ব্লক মৌল। তুমি এখান থেকে যে কোনো মৌল নিতে পারো, যদি আমি এখান থেকে নিয়ে ফেলি জার্মেনিয়াম 32, যদি আমি জার্মেনিয়ামের কথা চিন্তা করি এটা কিভাবে আসতেছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে কত আসলো 20 হয়ে গেল। তারপরে দেখো 3d 10 30 হয়ে গেল। তারপরে কি আসবে 4p স্কোয়ার, 6 আর 4 10, 6 আর 4 10 আর 10 20 আর 10 30 আর 2 32, আমার জার্মেনিয়ামটা হয়ে গেছে। দেখো এখানে তুমি চিন্তা করো সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ 32তম ইলেকট্রনটা আমার কোথায় গেছে, পি উপশক্তি স্তরে। এই যে দেখো পি স্কোয়ার, অর্থাৎ তুমি যদি এটার কথা চিন্তা করো এই যে এখান থেকে 4s আর এখান থেকে 4p, তাহলে NS2 NP2, তাহলে এখানে তুমি চিন্তা করে দেখো এটা সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গেছে, পিতে, তাই আমরা সাধারণত বলতেছি এটা পি ব্লক মৌল। অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশনটা হবে NS2 NP1 - 6। এটা হলো আমাদের ইলেকট্রন কনফিগারেশন শুধুমাত্র পি ব্লকের ক্ষেত্রে। তো এস ব্লক দেখলে পি ব্লক দেখলে এখন আমরা চেষ্টা করি যে ডি ব্লকের মৌলগুলো যেগুলো আছে সেই ডি ব্লকের মৌলগুলোকে কিভাবে ইলেকট্রন কনফিগারেশন করা যায়। এই একই কনসেপ্ট এস এর ক্ষেত্রে, যে সর্বশেষ ইলেকট্রন, পির ক্ষেত্রে একই ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন যে উপশক্তি স্তরে পৌঁছায় সেটা হলো তাদের ব্লক নির্ধারণ করে। তাহলে ডি ব্লকের ক্ষেত্রে কি হতে পারে, চিন্তা করো ডি ব্লকের ক্ষেত্রে কি হতে পারে, ডি ব্লকের কথা সবাই একটু চিন্তা করো। মৌলগুলোকে কিভাবে সাজানো যায়, মৌলগুলোকে সাজাবো কিভাবে, ইলেকট্রন সর্বশেষ যে উপশক্তি স্তর পৌঁছায়
যে উপশক্তি স্তরে পৌঁছায়, ইলেকট্রন সর্বশেষ যে উপশক্তি স্তরে পৌঁছাবে সেটাই হলো তার কি আমাদের ব্লক নির্ধারণ করতেছে। একই কনসেপ্ট একইভাবে, তবে এখানে কিছু এক্সেপশনাল আছে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তাহলেও যদি ডি উপস্তরে যায় তাহলে তুমি এখান থেকে নাও যে কোনো একটা মনে প্রথম সদস্যই নিলাম এসসি স্ক্যান্ডেনিয়াম, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6 6 আর 4 10 16 17 18টা হয়ে গেছে। তারপরে কি আসবে 4s স্কোয়ার 18 দিয়ে কত 20, এই যে দেখো 3d1, অর্থাৎ 6 আর 4 10 6 আর 4 10 20 আর 1 21 আমাদের স্ক্যান্ডেনিয়াম হয়ে গেছে। দেখো এই যে 21 বের হলো স্ক্যান্ডেনিয়ামের ক্ষেত্রে, এখানে এই সর্বশেষ যে 21তম ইলেকট্রন এটা আমাদের প্রবেশ করেছে কোথায় ডি উপশক্তি স্তরে, তাই সাধারণত বলতেছি আমরা এটাকে ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলে যে বেসিক ইলেকট্রন কনফিগারেশন আসবে সেটা কি আসতে পারে সেটা দেখো, NS 1 থেকে 2 পর্যন্ত, NP 1 থেকে 6 পর্যন্ত, N-1 ডি 1 থেকে 9 পর্যন্ত। এটা হলো আমাদের ইলেকট্রন কনফিগারেশনের বেসিক কাঠামো, অর্থাৎ NS 1 থেকে 2, NP 1 থেকে 6 এবং N-1 ডি 1 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ এসে যাবে 1 থেকে 2টা ইলেকট্রন, পিতে যাবে 1 থেকে 6টা ইলেকট্রন এবং ডি উপস্তরে যাবে 1 থেকে 9টা ইলেকট্রন। এই টোটাল ইলেকট্রন কনফিগারেশনটাই হলো আমাদের ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তো স্ক্যান্ডিনিয়ামকে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করলাম তখন দেখো 21তম ইলেকট্রন যেহেতু আমাদের ডি ব্লক মৌলে গেছে, অর্থাৎ 21তম ইলেকট্রন আমাদের ডি উপস্তরে গেছে, তাই সাধারণত হচ্ছে এটা হলো ডি ব্লক মৌল। এবং ইলেকট্রন কনফিগারেশনটা দেখো, যদি আমি এই পি এটা এবং এই ডি এই তিনটাকে যদি কনফিগারেশন করি একসঙ্গে তাহলে কি আসবে 3s স্কোয়ার 3p6 3d1। তাহলে এটার সঙ্গে মিলাও 1s 1 থেকে 2, তাহলে NS স্কোয়ার 1 থেকে 2টা থাকতে পারে। এবার আসো NP 1 থেকে 6 পর্যন্ত থাকবে, তাহলে NP6 এটাও ফুলফিল। N-1টা হলো N হলো প্রধান শক্তি স্তর। কোন প্রধান শক্তি স্তর? এখানে সর্বোচ্চ মান যেটা আসবে তার থেকে 1 কম। এখানে সর্বোচ্চ দেখো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কত? প্রধান শক্তি স্তর হলো 4। তাহলে 4 থেকে যখন তুমি 1 বাদ দেবে তাহলে কত আসবে 3 যদি হয় তাহলে 3D 1 থেকে 9 এখানে আছে একটা। এই তো আমাদের বেসিক ইলেকট্রন কনফিগারেশন। অর্থাৎ দেখো এইটার সাথে মিলে যায় এটা, তাই এটাকে এই যে দেখো ডি ব্লক উপস্তরে চলে গেছে, তাই এটা হলো আমাদের ডি ব্লক মৌল। তুমি এখান থেকে যে কোনো একটা উঠে নিতে পারো। আমরা ম্যাঙ্গানিজ দেখব, ম্যাঙ্গানিজ 25। এখানে আসো দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6 4s স্কোয়ার 3d কত আসবে 20 আর 5 25, 20 আর 5 25। তাহলে এই কনফিগারেশনটা দেখো 25তম ইলেকট্রন, 25তম ইলেকট্রন কোথায় গেছে আমাদের ডি উপশক্তি স্তরে, তাই সাধারণত এটা ডি ব্লক মৌল। এবং এটার সঙ্গে যদি মিলাইতে চাই বেসিক ইলেকট্রন কনফিগারেশন N-1 NS 1 থেকে 2। এই যে দেখো যদি আমি এটাকে NS করি তাহলে 3s স্কোয়ার 3p6 3d5, তাহলে এখানে NS স্কোয়ার NP, এখানে NP6 ফুল ফিল আপ, এখানে ডি 3 কীভাবে নিয়ে আসবো দেখো, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত 4, এই যে আমাদের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হলো 4। তাহলে N-1 4 - 1 করলে 3 হয়, তাহলে এখানে 3d5 অর্থাৎ 1 থেকে 9 এর ভিতরে থাকতে পারে, এখানে আছে 3d5। তাই সাধারণত এটাকে বলা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, যেহেতু ইলেকট্রনটা ওখানে গেছে। আমরা ব্যতিক্রমটা এখানে দেখানোর চেষ্টা করবো যে এইভাবে তুমি ইলেকট্রনে সবগুলো কনসেপ্ট করতে পারবা। এই কনসেপ্টগুলোকে একের সাথে এক কাজে লাগিয়ে তোমরা যতগুলো ইলেকট্রন কনফিগারেশনটা আছে ইলেকট্রন কনফিগারেশন প্রত্যেকটাই করা যাবে। তবে এখানে কিছু কিছু ব্যতিক্রম ধর্মী মৌলগুলো আছে, সেই ব্যতিক্রম ধর্মী মৌলগুলোকে কীভাবে ইলেকট্রন কনফিগারেশনটা আসতেছে সেই ইলেকট্রন কনফিগারেশনটা আমরা দেখার চেষ্টা করি। তুমি স্ক্যান্ডিনিয়াম থেকে শুরু করে এই যে যতগুলো আছে জিঙ্ক পর্যন্ত সবগুলোকেই করতে পারবে। তবে আমরা এখন দেখব ব্যতিক্রমতা। ব্যতিক্রম মৌল, ব্যতিক্রম মৌল বলতে আমরা সাধারণত জানি এটা পর্যায় সারণীতে দুটো আছে, সেটা হলো ক্রোমিয়াম আর একটা হলো কপার। এই ক্ষেত্রে আমাদের কিভাবে ডি ব্লক মৌলগুলো আছে এদের ইলেকট্রন কনফিগারেশনটা দেখা যাক। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6 4s স্কোয়ার 3d4
4। তাহলে এখানে যে ইলেকট্রন কনফিগারেশনটা আসলো, দেখো এই কনফিগারেশনটা আমাদের আশা অনুযায়ী, অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করি সেই অনুযায়ী কিন্তু এই ইলেকট্রন কনফিগারেশন, কিন্তু এটাকে আমরা যখন এডিট করি তখন আসে কি 3s², 3p6, 3d5, 4s1। যখন আমরা সাজাই তখন এই সাজানোর পরে আচ্ছা রিয়ালিটিতে আমাদের আসে এটা, এবং যদি আমরা এক্সপেক্ট করি যেটা সেটা হলো উপরের কনফিগারেশন। অর্থাৎ এখানে সর্বশেষ ইলেকট্রনটা তো ডিতে চলে গেছে, বাট আমরা ডি উপস্তরটাকে স্থিতিশীল করার জন্য আমরা 4s থেকে একটা ইলেকট্রন কোথায় নিয়ে এসে দিই, ক্রোমিয়ামের ডি উপশক্তি স্তরে নিয়ে এসে দিই এখানে। তাহলে এখানে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন কোথায় গেছে, ডিতে গেছে, তাই আমরা বলা হচ্ছে ক্রোমিয়ামটা হলো ডি ব্লক মৌল। কপারেরটা চিন্তা করো, কপার 29, 1s², 2s², 2p6, 3s², 3p6, 4s², 3d9, এই যে তৈরি হয়ে গেল 3d9। এটা আমাদের এক্সপেকটেশন, আমরা এরকম হতে পারে, আমরা আশা করতেছি যে হ্যাঁ এরকমই হওয়ার দরকার, কিন্তু বাস্তবে আমরা এতটুকু যখন রিয়াজ করি তাহলে 3s², 3p6, 3d10, 4s1, অর্থাৎ এটা আমাদের এই যে ব্যতিক্রম মৌলের কারণে এখানে আমাদের একটা ইলেকট্রন ডি উপস্তর পূর্ণ করার জন্য আমরা একটা ইলেকট্রনটা 4s থেকে নিয়ে এসে 3d-তে অ্যাড করে দিই, যার কারণে এটা হয়ে যায় 3d10। যদিও বা আমাদের 29তম ইলেকট্রন, এই 29তম ইলেকট্রনটা ডিতে যে পৌঁছায় তাই এটা ডি ব্লক মৌল, ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন ডিতে যে পৌঁছায় তাই এটা ডি ব্লক মৌল। তো এইভাবে আমরা ইলেকট্রন কনফিগারেশন থেকে একটা মৌলকে বের করে ফেলতে পারি যে আসলে কোন ব্লকের ক্ষেত্রে আসতেছে, কি ব্লক, এস ব্লক, পি ব্লক নাকি ডি ব্লক, এই মৌলগুলো আমরা বের করে দেয়। এখানে 1 থেকে শুরু করে আমরা 36 পর্যন্ত গেছি, যে কোনো মৌল আমরা বের করে দিতে পারবো কনফিগারেশন করে যে আসলে এদের অবস্থানটা কোথায় আছে। তো তোমাদের প্রথম লেকচারে যেটা আছে, এই প্রথম লেকচারে সাধারণত এই পর্যায় সারণীর এই এতটুকু নিয়ে আলোচনা করা হবে। আমরা দ্বিতীয় লেকচারে আবার আসবো যে এই মৌলগুলো যে আমরা বের করলাম এবং এদের পারমাণবিক সংখ্যা লিখলাম এবং তাদের অবস্থান দেখলাম যে এরা কী ব্লকের অন্তর্ভুক্ত, এই প্রত্যেকটা থেকে আপডেট ভার্সন আসবে। সেটা হলো যে এই প্রত্যেকটা মৌলকে আমরা গ্রুপ ওয়াইজ, পর্যায় ওয়াইজ দেখতে চাই যে একটা মৌলকে কত নম্বর পর্যায়ে আছে সেটা বের করব, কত নম্বর গ্রুপে আছে সেটা বের করার চেষ্টা করব। তো আমরা দ্বিতীয় লেকচারে তোমাদের সামনে গ্রুপ, পর্যায় এবং ব্লক এই তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের যত কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। তবে আজকে প্রথম লেকচারে যা দেখা হলো, করানো হলো এবং তোমরা যা দেখলে, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা এটা বাসায় একটু সুন্দর করে প্র্যাকটিস করবা, এটা চেষ্টা করবা না দেখে আঁকানোর, পর্যায় সারণীটা না দেখে 1 থেকে 36 পর্যন্ত লেখার চেষ্টা করো, ম্যাজিক নাম্বারগুলো অ্যাপ্লাই করো এবং ইলেকট্রন কনফিগারেশন দিয়ে প্রত্যেকটা মৌলের তাদের ব্লকগুলো বের করার চেষ্টা করো। ইনশাল্লাহ সামনের ভিডিওতে তোমাদের পর্যায় সারণীর সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই এবং তোমাদের সামনের দিনে দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই হাসি খুশি থাকো। সেই পর্যন্ত দেখা হবে। আল্লাহ হাফেজ।